এখন এই ট্রেনিং এর সাথে সংযুক্ত আছি। তো অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আহ, আমরা যে শুধু আগুন নিভাই সেটাই নয়, বিভিন্ন ধরনের কাজ করি। তো যেটা আপনারা অলরেডি, যেহেতু আমাদের সাথে বেশ কিছু দিন ধরে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আমরা যে শুধু আগুন নিভাই সেটাই নয়, বিভিন্ন ধরনের কাজ করি। তো যেটা তো যেটা বলছিলাম যে আহ, মানুষের যে ধারণা বা প্রেক্ষাপট সেটা হচ্ছে আমরা শুধুমাত্র আগুন নিভাই। তো আমরা শুধু আগুন নিভাই না, আগুন নেভানোর পাশাপাশি অনেকগুলো কাজ করি যেগুলো আপনারা আমাদের সাথে এই ট্রেনিং এ সম্পৃক্ত হওয়ার কারণে সবাই জেনে গেছেন যে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো আজকে আপনাদের সাথে আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বিস্ফোরকের আগুন। আগুন তো শুধু এতদিন আমরা জেনেছি যে আগুন, কিন্তু আগুনের যে এত রকম আছে বা ধরন আছে সেটা আমাদের সাথে আপনারা এই ট্রেনিং এ ইনভলভ হওয়ার কারণে জানতে পেরেছেন। তো বিস্ফোরক, এই যে বিস্ফোরক কথা, এই বিস্ফোরক কথা শুনলেই হচ্ছে সবার ভিতরে একটা ভীতির কাজ করে, একটা ভীতি সঞ্চার হয়। তো এই বিস্ফোরকের আগুন অত্যন্ত মারাত্মক এবং হচ্ছে এটা মানুষের জীবনহানি হয়ে থাকে। যার বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের কিছুদিন আগে চট্টগ্রামের বিএম কন্টেনার ডিপোতে আমাদের যে 14 জন নবীন ফায়ার ফাইটার জীবন দিল, তার বাস্তব উদাহরণ। আমি স্যালুট করি তাদেরকে, যারা দেশের জন্য এবং দেশের সম্পদ উদ্ধারের জন্য যারা অকাতরে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। তো এখন আমরা আজকে এই যে বিস্ফোরকের আগুন, এই আগুনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিস্ফোরক পদার্থ কি, বিস্ফোরক পদার্থের প্রকারভেদ, বিস্ফোরক পদার্থের ব্যবহার, বিস্ফোরক পদার্থে আগুন লাগার কারণ, বিস্ফোরক পদার্থে আগুনের ঝুঁকি, অর্থাৎ যদি আগুন লাগে তাহলে কি কি ঝুঁকি কাজ করে, আর বিস্ফোরক পদার্থের আগুনে করণীয় কি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই, আপনাকে ক্লাস টেস্ট করতে ইমরান, আপনি একটু মিউট করে রাখেন, এখন আমার কথা শুনেন, আমি যে বিষয়গুলো বলি। আচ্ছা, আমরা কিছু বিশ্বের কিছু উল্লেখযোগ্য বিস্ফোরণ যেগুলো হচ্ছে আপনার 2011 সালে জাপানে হয়েছিল। এটা হচ্ছে এক্সপ্লোশন অফ ফ্লেমেবল ভেপার। ফ্লেমেবল ভেপার থেকে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যেটা 2011 সালে জাপানে, এখানে কোনো লোক মারা যায় না। এরপরে যদি উল্লেখযোগ্য আরেকটা ঘটনা দেখি, 2015 সালে চায়নাতে যে একটা এক্সপ্লোশন হয়েছিল, এখানে প্রায় 100-র উপরে লোক মারা গিয়েছিল। আরেকটা হয়েছিল হচ্ছে টেক্সাসে, ইউএসএ, 2013 সালে। এটা ছিল গ্যাস এক্সপ্লোশন, ব্লেডি যেটা, সেখানে 14 জন মারা গিয়েছিল। আর হচ্ছে 2020 সালে বৈরুত, যেখানে প্রায় 218 বেশি লোক মারা গিয়েছিল। তাহলে যদি বিস্ফোরক পদার্থের আগুন লাগে তাহলে সেখানে যে জীবনহানির সম্ভাবনা অনেক বেশি থাকে, সেই বিষয়টা
যে ঘটনাগুলো আমি উল্লেখ করলাম সেখান থেকে প্রমাণিত হয় যে এই জাতীয় আগুনের ক্ষেত্রে মানুষের জীবনহানির ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এখন আসে আমরা বিস্ফোরকের আগুন কি। সকল প্রকার আগুনের মধ্যে বিস্ফোরকের আগুন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, যানবাহনের ক্ষতির আশঙ্কা সব থেকে বেশি। বিস্ফোরকের আগুনের ক্ষেত্রে এজন্য সর্বাত্মক সতর্কতা অবলম্বন করা হয়। বিশেষ করে বিস্ফোরক দ্রব্য তৈরি, নাড়াচাড়া করা ও স্থানান্তরিত করার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা ও সতর্কতা প্রয়োজন হয়। বিস্ফোরক হচ্ছে সে সকল পদার্থ যা উচ্চ তাপে গ্যাসে পরিণত হয়। বিস্ফোরক বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে আর্মিরা ব্যবহার করে, তারপরে বাজি বা রকেট, ডেটোনেটর ইত্যাদি ক্ষেত্রে বিস্ফোরক ব্যবহার করা হয়। তো যেটা বলা হচ্ছে যে যত ধরনের আগুন আছে এই আগুনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আগুন হচ্ছে বিস্ফোরকের আগুন। বিস্ফোরকের আগুন কারণ এখানে যানবাহনের সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা থাকে। আর যদি এই বিস্ফোরক কোথাও ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে এগুলোকে আমাদের বিশেষ সতর্কতার সাথে হ্যান্ডেলিং করা উচিত। এখন আসে আমরা বিস্ফোরকের শ্রেণীবিন্যাস। এই যে বিস্ফোরক 1875 সালে এক্সপ্লোসিভ অ্যাক্ট অনুযায়ী বিস্ফোরককে 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই 7 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে গান পাউডার শ্রেণী। গান পাউডার আমরা প্রথম শ্রেণীর বিস্ফোরক হিসাবে গান পাউডারকে গণ্য করে থাকি। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীতে যেটা আছে সেটা হচ্ছে নাইট্রেট মিক্সার শ্রেণী। নাইট্রেট মিক্সার শ্রেণী গান পাউডার ছাড়া কার্বনের সাথে নাইট্রেটের মেকানিক্যাল মিক্সার দিয়ে তৈরি বিস্ফোরক, অর্থাৎ নাইট্রেট শ্রেণীর যে মিক্সার আছে সেটাকে আমরা দ্বিতীয় শ্রেণীর বিস্ফোরক হিসাবে গণ্য করি। তৃতীয় শ্রেণী হচ্ছে নাইট্রো কম্পাউন্ড শ্রেণী। নাইট্রিক অ্যাসিডের সাথে কার্বনেশিয়াম এর কেমিক্যাল অ্যাকশন দিয়ে তৈরি বিস্ফোরক। নেক্সট হচ্ছে চতুর্থ শ্রেণী ক্লোরেট মিক্সার শ্রেণী। ক্লোরেট দিয়ে তৈরি বিস্ফোরক, যে বিস্ফোরক গুলো ক্লোরেট দিয়ে তৈরি সেটাকে আমরা ক্লোরেট মিক্সার শ্রেণী বলছি। আর শ্রেণী 5 বা পঞ্চম যে শ্রেণী সেটা হচ্ছে ফালমিনেট শ্রেণী। ষষ্ঠ শ্রেণী হচ্ছে অ্যামুনেশন শ্রেণী। কার্টিজ সেল এর ভিতর যে বিস্ফোরক থাকে, কার্টিজ বা সেলের ভিতরে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে অ্যামুনেশন শ্রেণী। শোভন, আপনি একটু মিউট করে রাখেন। আচ্ছা, সপ্তম শ্রেণী হচ্ছে বাজি শ্রেণী। বাজি শ্রেণী হচ্ছে আমাদের দেশে বিভিন্ন উৎসবের জন্য যে সমস্ত বাজি বা আতশবাজি তৈরি করা হয় সেগুলোকে বলা হচ্ছে বাজি শ্রেণী বা আতশবাজি শ্রেণী। এই মূলত বিস্ফোরক যে শ্রেণী এই 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখন আসি আমরা এই যে বিস্ফোরকের কিছু বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আছে সেই কয়েকটা বৈশিষ্ট্য দেখি। বিস্ফোরক পদার্থের বিশেষ কয়েকটি কেমিক্যাল বৈশিষ্ট্য ও ব্যবহার নিম্নে দেওয়া হলো। সেগুলো কি কি? নাইট্রোগ্লিসারিন। এই নাইট্রোগ্লিসারিনটা কি? এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী ও স্পর্শকাতর বিস্ফোরক উপাদান।
এককভাবে এই কেমিক্যাল ব্যবহার করা যায় না, অন্যান্য বিস্ফোরকের সাথে মিশালে চমৎকার কাজ করে। ডিনামাইটে এই কেমিক্যাল ব্যবহার করা হয়। নাইট্রোগ্লিসারিনটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী আর স্পর্শকাতর বিস্ফোরক। এটা এককভাবে ব্যবহার করা যায় না, এর সাথে অন্য কোনো কেমিক্যাল মিশায়ে এটাকে কাজ করা হয়। ডিনামাইটে সাধারণত এই নাইট্রোগ্লিসারিন ইউজ করে ডিনামাইট তৈরি করা হয়। এরপর আছে ডিনামাইট। এটি একটি একক কেমিক্যাল নয়। ডিনামাইট নাইট্রোগ্লিসারিনের সাথে অ্যামোনিয়াম নাইট্রেট বা অন্যান্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়। ডিনামাইট তৈরিতে এর মূল উপাদান হচ্ছে নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিনের সাথে অ্যামোনিয়াম নাইট্রেট বা অন্যান্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে ডিনামাইট তৈরি করা হয়। নাইট্রেট মিক্সারের মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট একটি কমন কেমিক্যাল। নাইট্রেট কয়েকটি সুপরিচিত কেমিক্যালের সাথে মিশ্রিত করে বিভিন্ন কাজে মিলিটারিতে ব্যবহার করা হয়। এর মধ্যে আছে হচ্ছে অ্যামাটল, অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে মিশ্রিত করে TNT তে যোগ করা হয়। সেলুলয়েজ নাইট্রেট, নাইট্রোসেলুলোজ, গাম কটন, পাইরেট কটন, নাইট্রো কটন অতি উচ্চ দাহ্য পদার্থ। এসব কেমিক্যাল চেপে থাকা অবস্থায় বিস্ফোরণ ঘটে। নাইট্রেটকে যখন হচ্ছে বিভিন্ন কেমিক্যালের সাথে রিয়াকশন করে প্রেসারাইজ করে রাখা হয়, তখন হচ্ছে এটা অত্যন্ত উচ্চ মাত্রায় বিস্ফোরণ ঘটে। টিএনটি হচ্ছে ট্রাইনাইট্রোটোলুইন। ট্রাইনাইট্রোটোলুইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে TNT। এই TNT বা ট্রাইনাইট্রোটোলুইন সেটা হচ্ছে বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয়। জমাকৃত বা মজুতকৃত স্থানে ডেটোনেটরের মতো জ্বলবে। ফালমিনেট এজাইডস এককভাবে বিস্ফোরক না হলেও সালফার, ফসফরাস বা কার্বনেশিয়া পদার্থের সাথে সংযোগে ছোট আকারে কিন্তু মারাত্মক বিস্ফোরণ ঘটাবে। আগুনের দিক দিয়ে গান পাউডার অত্যন্ত মারাত্মক। এটি অত্যন্ত স্পর্শকাতর, তাপ বা স্পার্ক বা ঘর্ষণে জ্বলে যাবে। গান পাউডারের ক্ষেত্রে বলা হচ্ছে এটা অত্যন্ত মারাত্মক এবং স্পর্শকাতর। এটা তাপ বা স্পার্কের বা ঘর্ষণের ফলে জ্বলে যাবে। বিস্ফোরণ যদি হয়, গান পাউডারের বিস্ফোরণ হলে প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি করে। যে কোনো অবস্থায় জ্বলার আশঙ্কা আছে। এই গান পাউডারে যদি আগুন লাগে, সেক্ষেত্রে উত্তম নির্বাপন মাধ্যম হচ্ছে পানি। এটা কার্ট্রিজ বা সেলের আকারে থাকলে কোনো কিছুর আড়াল থেকে আগুন নির্বাপন করতে হয়। অর্থাৎ গান পাউডারে যদি আগুন লাগে, তাহলে এটা অত্যন্ত মারাত্মক এবং স্পর্শকাতর। যদি এটা কার্ট্রিজ বা সেলের মধ্যে থাকে, তাহলে আমাদেরকে কোনো কিছুর আড়ালে থেকে এই ফায়ার ফাইটটা করতে হয়। না হলে বিস্ফোরণ হলে, যদি আমরা ওই বিস্ফোরণের সামনে পড়ি, তাহলে আমাদের সমূহ বিপদ হতে পারে। যার কারণে আমাদেরকে কোনো কিছু শেল্টার নিয়েই এই গান পাউডারের আগুন নির্বাপন করতে হয়। এখন হচ্ছে অগ্ন প্রযুক্তিবিদ্যা, প্রজ্বলন প্রক্রিয়া, বিস্ফোরণের তীব্রতা, নির্বাপন মাধ্যম ও রঞ্জন রশ্মির প্রভাবের উপর ভিত্তি করে বিস্ফোরককে 8টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই 8টা শ্রেণী কি? প্রথম শ্রেণী, যে সকল বিস্ফোরকে আগুন লাগা মাত্র বিস্ফোরণ ঘটাবে। অনেকগুলো কেমিক্যাল আছে বা বিস্ফোরক পদার্থ আছে
যেগুলোতে আগুন লাগার সাথে সাথে কি হবে, এটাতে বিস্ফোরণ হয়ে যাবে। দ্বিতীয় শ্রেণীর কোনগুলোকে বলা হচ্ছে, যে সকল বিস্ফোরকে আগুন সাথে সাথে আগুন ধরে প্রচন্ড ভাবে জ্বলে কিন্তু বিস্ফোরণ ঘটে না। অর্থাৎ কিছু কিছু বিস্ফোরক আছে যেগুলোতে আগুন লাগে, সাথে সাথে জ্বলতে শুরু করে, বাট বিস্ফোরণ ঘটে না। আর প্রথমটাই ছিল আগুন লাগার সাথে সাথে বিস্ফোরণ ঘটে যাবে। আর দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে আগুন লাগবে, বাট সাথে সাথে বিস্ফোরণ ঘটবে না। তৃতীয় শ্রেণী হচ্ছে যে সকল বিস্ফোরকে আগুন লাগলে বিস্ফোরণ ঘটবে কিন্তু প্রথম শ্রেণী বিস্ফোরকের চেয়ে একটু বেশি সময় জ্বলার পর বিস্ফোরণ ঘটবে। এই তৃতীয় শ্রেণী কোনটা বলতেছে, প্রথম শ্রেণীতে ছিল যে আগুন লাগার সাথে সাথে এটা হচ্ছে বিস্ফোরণ ঘটে যাবে। আর তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আগুন লাগবে, লাগার কিছু সময় জ্বলার পরে এটা বিস্ফোরণ ঘটবে। আচ্ছা, চতুর্থ শ্রেণী যেটা, যে সকল বিস্ফোরক প্রচন্ড ভাবে জ্বলে এবং সে সঙ্গে বিষাক্ত গ্যাস ও ঘন ধোঁয়া সৃষ্টি করে কিন্তু ব্যাপকভাবে বিস্ফোরণ ঘটায় না। অর্থাৎ চতুর্থ শ্রেণী যেটা, সেটা হচ্ছে যে সমস্ত বিস্ফোরক পদার্থ প্রচন্ড ভাবে জ্বলে এবং সাথে বিষাক্ত গ্যাস ও ঘন কালো ধোঁয়ার সৃষ্টি করে কিন্তু ব্যাপকভাবে বিস্ফোরণ ঘটায় না। এটাকে আমরা অগ্নি প্রযুক্তিবিদ্যা চতুর্থ শ্রেণীর বিস্ফোরক হিসাবে ক্যালকুলেট করেছি। হচ্ছে পঞ্চম শ্রেণী হচ্ছে যে সকল বিস্ফোরকে বিষাক্ত পদার্থ থাকে। অর্থাৎ যে বিস্ফোরক আছে এটাতে যদি আগুন লাগে তাহলে এটার ভিতরে কি থাকে, বিষাক্ত পদার্থ থাকে। টক্সিক যে বিষয় এলিমেন্টস গুলো থাকে সেটাকে বলা হচ্ছে পঞ্চম শ্রেণীর বিষাক্ত পদার্থ। ষষ্ঠ শ্রেণী হচ্ছে যে সকল বিস্ফোরক বেশ কিছুক্ষণ তাপ দেওয়ার পরে বিস্ফোরণ ঘটে। ব্যাপক বিস্ফোরণ ঘটায় না কিন্তু বিক্ষিপ্ত বিস্ফোরণ ঘটায় এবং আগুনের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে বিস্ফোরণের তীব্রতাও বৃদ্ধি পায়। অর্থাৎ কিছু কিছু শ্রেণীর বিস্ফোরক আছে যেগুলোতে বেশ কিছুক্ষণ তাপ দেওয়ার পরে বিস্ফোরণ ঘটবে, তবে বিস্ফোরক আকারে ব্যাপক বিস্ফোরণ ঘটায় না কিন্তু বিক্ষিপ্ত বিস্ফোরণ ঘটায় এবং আগুনের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে বিস্ফোরণের তীব্রতা বৃদ্ধি পায়। অর্থাৎ আগুনটা যত বেশি বড় হবে এই বিস্ফোরণের মাত্রা তত বেশি বেড়ে যাবে। নাম্বার 7 হচ্ছে সপ্তম শ্রেণী। এসব বিস্ফোরকে মিলিতভাবে দাহ্য বিষাক্ত ক্ষারক পদার্থ থাকে। অর্থাৎ দুইটাই থাকে, একটা হচ্ছে দাহ্য আর একটা হচ্ছে ক্ষারক পদার্থ থাকে। বিস্ফোরণের পূর্বে বেশ কিছুক্ষণ ধরে সে নিজে নিজে তাপ গ্রহণ করে বিস্ফোরিত হয়। খুব বিরাট বিস্ফোরণ না ঘটালেও আগুনের প্রকোপ বৃদ্ধির ফলে বিস্ফোরণের তীব্রতা বেড়ে যায়। এ জাতীয় অগ্নিকাণ্ডের ফলে যারা অগ্নি নির্বাপক কর্মী থাকে তাদের পূর্ণ নিরাপত্তা পোশাক পরিবর্তন করতে হবে, অর্থাৎ পিপিই। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং ব্রিদিং অ্যাপারেটাস করা অপরিহার্য। এরপর হচ্ছে অষ্টম শ্রেণী। এ সকল পদার্থ বিস্ফোরক নয় কিন্তু মেটালিক পাউডার যথা ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম,
জিঙ্ক পাউডার ইত্যাদি গোলা বারুদে বা অ্যামুনিশন প্রচুর পরিমাণে মজুদ রাখা হয়। বিস্ফোরকের আগুন অত্যন্ত সতর্কতার সাথে নির্বাপন করতে হয়। বিস্ফোরকের শ্রেণীবিন্যাস অনুযায়ী ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নির্বাপন করতে হয়। উল্লেখিত বিস্ফোরকের শ্রেণীবিন্যাস অনুযায়ী নির্বাপন পদ্ধতি আলোচনা করা হলো। আমরা এতক্ষণ যে 8টা শ্রেণীতে ভাগ করলাম বিস্ফোরককে, এই 8টা শ্রেণীতে ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমাদের আগুন নির্বাপন করতে হয়। অর্থাৎ যেখানে আগুন লেগেছে সেখানে যারা এক্সপার্ট আছে তাদের থেকে আমাদেরকে যে জানতে হবে যে আসলে এখানে কোন জাতীয় বিস্ফোরক মজুদ ছিল এবং সেটা কোন ক্যাটাগরিতে আসে। তো সেটা কি ক্যাটাগরি 1, 2, 3 বা 5 এর কোনটার ভিতরে পড়ার পরে আমাকে ক্যালকুলেট করতে হবে যে এই ফায়ার ফাইটিং এর জন্য আমার কি ধরনের সেফটি নেওয়া উচিত। সেই ধরনের সেফটি ব্যবস্থা নিয়ে তারপরে আমাদেরকে আগুন নির্বাপন করতে হবে। তার কারণ যে কোনো আগুনের ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট মাথায় রাখতে হবে যে আমাদের নিরাপত্তার বিষয়টা, যাতে কোনো রকমের কারো জীবনহানি না ঘটে বা কেউ আহত না হয়, সেই বিষয়গুলো নিশ্চিত করে আমাদেরকে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আগুন নির্বাপন করতে হবে। তো আমরা একটু দেখি যে আসলে 8টা শ্রেণীর আগুন লাগলে, যদি 8টা শ্রেণীতে লাগে তাহলে কোনটা কোন ভাবে আমরা নির্বাপন করব। কারণ সব জিনিসের আগুন পানি দিয়ে নিভানো যায় না, যেটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। তো আমার সেখানে নির্বাপন মাধ্যম কি হবে, আমি কি কি ব্যবহার করব, ওখানে নির্বাপন মাধ্যম কি ব্যবহার করব, আমাদের নিরাপত্তা কি, এই সমস্ত বিষয়গুলোকে আমাকে মাথায় রেখে তারপরে হচ্ছে আগুনে কাজ করতে হবে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বিস্ফোরক আগুন বর্ধিত হবার যত পূর্ব ব্যবস্থা গ্রহণ করা যায় ততই মঙ্গল। অর্থাৎ শুধুমাত্র বিস্ফোরকের আগুনের ক্ষেত্রেই না, সব ধরনের আগুনের ক্ষেত্রে এ কথাটা সমভাবে প্রযোজ্য। অর্থাৎ শুরুতেই আগুনটা যখন ইনসিপিয়েন্ট স্টেজে থাকে বা গ্রোথ স্টেজে থাকে, সেই স্টেজে যদি ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে জীবন এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। বিস্ফোরক পদার্থে অগ্নি নির্বাপনের জন্য প্রচুর পানি প্রয়োজন হয়। যে সমস্ত এক্সপ্লোসিভে আমরা আমাদের নির্বাপন মাধ্যম হবে পানি, সেই জাতীয় যে বিস্ফোরক মজুদ যেখানে করা হয় সেখানে প্রচুর পানির ব্যবস্থা রাখতে হয়। পানির প্রাপ্যতা বিস্ফোরক আগুনের একটি শর্ত হিসাবে ধরা হয়। যেখানে পেট্রোল থাকে সেখানে পানির পরিবর্তে প্রচুর পরিমাণে ফোম কনসেন্ট্রেটের প্রয়োজন হয়। যেটা আপনারা জানেন যে যদি লিকুইড যে ফায়ার হয়, অর্থাৎ তরল পদার্থের যে কোনো আগুনের জন্য আমাদের ফোম কনসেন্ট্রেট, যেটা ফোম তৈরির উপাদান, সেই প্রচুর পরিমাণে এই ফোম কনসেন্ট্রেটের প্রয়োজন হয়। ফিল্ম ফর্মিং ফ্লোরোপ্রোটিন সবচেয়ে ভালো। এই যে ফোম কনসেন্ট্রেটের কথা বলতেছে, এর ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে তরল পদার্থের জন্য এ এফ 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 3টা, অর্থাৎ অ্যাকুয়া ফিলিং ফর্মিং ফোম। এ এফ 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 অ্যাকুয়া ফিলিং ফর্মিং ফোম, এই ফোমটা হচ্ছে সবচেয়ে ভালো। মেটালিক পাউডারে পানি ব্যবহার করা চলবে না। বিশেষ ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র যদি মেটালিক পাউডারের
মেটালিক পাউডার জাতীয় ইসে আগুন লাগে, তাহলে সেখানে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের পানি বা ফোম ব্যবহার করা যাবে না, সেখানে আমাদের টিইসি, টিইএফ, এই টিইসি হচ্ছে টার্নারি ইউটেকটিক ক্লোরাইড। টিতে হচ্ছে টার্নারি, ইতে হচ্ছে ইউটেকটিক, সিতে হচ্ছে ক্লোরাইড। আর টিইএফ হচ্ছে টার্নারি ইউটেকটিক ক্লোরাইড। যদি এই বিস্ফোরকের উপাদানগুলো যদি মেটালিক হয়, তাহলে সেক্ষেত্রে মেটালিক হলে আমরা কোনো ক্রমে পানি ব্যবহার করব না বা ফোম ব্যবহার করব না। সেখানে বিশেষ ধরনের ফায়ার এক্সটিংগুইশার, টিইসি, টিএফ এবং টিবিএম এর প্রয়োজন হবে। টিবিএম হচ্ছে পাউডারের সূক্ষ্ম কণা, একেবারে খুবই সূক্ষ্ম কণা। এছাড়া অ্যাসবেস্টস, ব্রোনট্রাই ডাই অক্সাইড বা শুকনো বালি দিয়েও মেটালের আগুন নির্বাপন করা যায়। স্যার এই টিবিএমটা কি বললেন স্যার? আচ্ছা, টিবিএমটা হচ্ছে এক ধরনের পাউডার। ওই যে আগে যেটা বললাম যে টিইসি, টার্নারি ইউটেকটিক ক্লোরাইড বা টার্নারি ইউটেকটিক ফ্লোরাইড, এর ভিতরে আরেকটা গ্রুপ হচ্ছে টিবিএম। এই টিবিএম হচ্ছে পাউডারের অত্যন্ত সূক্ষ্ম দানা। এই পাউডারের যে সূক্ষ্ম দানা, এটাকেই বলা হচ্ছে টিবিএম। পারদের স্যার, পারদের সূক্ষ্ম দানা। অত্যন্ত সূক্ষ্ম দানা। এখন আমরা একটু দেখে নিই যে এই বিস্ফোরক পদার্থগুলো কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। বিস্ফোরক পদার্থের ব্যবহার হচ্ছে খনি ও নির্মাণ কাজে, পাথর ভাঙ্গা, টানেল কাটা ও খনির বিস্ফোরণের কাজে বিস্ফোরক ব্যবহার করা হয়। পাহাড় কেটে রাস্তা বা রেলপথ তৈরির কাজেও বিস্ফোরক ব্যবহার করা হয়। এছাড়া সামরিক কাজে, সামরিক বাহিনী বোমা, ক্ষেপণাস্ত্র, শেল ইত্যাদি তৈরিতে বিস্ফোরক ব্যবহার করে। লক্ষ্যবস্তু ধ্বংস ও যুদ্ধাস্ত্র তৈরির কাজে এই বিস্ফোরক দিয়ে যত যুদ্ধাস্ত্র তৈরি এবং ধ্বংসাত্মক কাজ, সেগুলো করা হচ্ছে। এছাড়া বিস্ফোরক পদার্থ কোথায় ব্যবহার করা হচ্ছে? মহাকাশ প্রযুক্তিতে, রকেট উৎক্ষেপণ কাজে বিস্ফোরক পদার্থ ব্যবহার করা হয়। স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়ায়ও সহায়ক। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিস্ফোরক যে শুধুমাত্র ডিস্ট্রয় করে বা ধ্বংস করে এরকম না, আমাদের বিভিন্ন উদ্ভাবনী প্রক্রিয়ায় বিস্ফোরক ব্যবহার করা হয়। এছাড়া বিনোদনের কাজে আতশবাজি ও প্রদর্শনীর জন্য বিস্ফোরক ব্যবহার হতে হয়। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমরা আলো বা রঙের প্রভাব তৈরির কাজেও এটা ব্যবহার করা হয়। আর একটা যেটা প্রত্যেকটা জিনিসের একটি ভালো এবং খারাপ দিক আছে, সেই ভালো দিক যেমন আছে খারাপ দিকও আছে। এটা আবার অপরাধমূলক কাজেও ব্যবহার করা হয়। সন্ত্রাসী কার্যকলাপে বিস্ফোরকের ব্যবহার আইন অনুসারে এভাবে কঠোরভাবে নিষিদ্ধ। সন্ত্রাসী কাজেও বিস্ফোরক ব্যবহার করা হয়, বোমাবাজি করে বা করে ত্রাসের রাজত্ব কায়েম করে বিভিন্ন অপরাধমূলক কাজ করার জন্য বিভিন্ন ধরনের বিস্ফোরকের ব্যবহার হয়। এখন এই যে বিস্ফোরকে কি কি কারণে আগুন লাগতে পারে? এই আগুন লাগার কারণ হচ্ছে উচ্চ তাপমাত্রা, তারপর হচ্ছে ঘর্ষণ। পরিবেশে যদি উচ্চ তাপমাত্রা বেড়ে যায় তাহলে বিস্ফোরক পদার্থে আগুন লাগতে পারে। ঘর্ষণ, যান্ত্রিক ঘর্ষণ বা সরঞ্জামের সঙ্গে ঘষা লাগলে আগুন লাগতে পারে। আঘাত বা চাপ, হঠাৎ কোনো আঘাত বা বেশি চাপ প্রয়োগের ফলে বিস্ফোরণের কারণ হতে পারে। বৈদ্যুতিক স্পার্ক বা শর্ট সার্কিট, বিদ্যুতের শর্ট সার্কিট বা স্পার্কিং এর কারণেও আগুন লাগতে পারে। আর হচ্ছে ব্যাড হাউস কিপিং এবং আমাদের অনজ্ঞতার কারণেও আগুন লাগতে পারে। বিস্ফোরক পদার্থের আগুনের ঝুঁকি কি কি ঝুঁকি আছে? সেই ঝুঁকিগুলো হচ্ছে মানব জীবনের ক্ষতি হতে পারে, যেমন হচ্ছে
বিস্ফোরণে মৃত্যু, পুড়ে যাওয়া বা গুরুতর আহত হওয়ার আশঙ্কা থাকে। কর্মক্ষেত্রে শ্রমিকদের জন্য মারাত্মক একটা ঝুঁকি থাকে। সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে, পরিবেশ দূষণ হবে। তারপরে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। এই অর্থনৈতিক ক্ষতিটা কি হতে পারে? সেটা হচ্ছে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। তারপরে উৎপাদন বন্ধ হয়ে গেলে সেটা ক্ষতিপূরণ বা পুনর্গঠন ইত্যাদির জন্য আমাদের বিশাল অঙ্কের একটা খরচ হতে পারে। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি হয়, কারণ হচ্ছে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অপরাধমূলক কাজে বিস্ফোরণ ব্যবহারের ঝুঁকি থাকে। এখন হচ্ছে আমরা ঝুঁকি জানলাম, কি কারণে আগুন লাগে সেটা জানলাম। তারপরে হচ্ছে বিস্ফোরকের আগুনের কি কি ঝুঁকি থাকে সে বিষয়গুলো আলোচনা করলাম। এখন হচ্ছে নির্বাপন পদ্ধতি, যে অগ্নি প্রযুক্তিবিদ্যায় বিস্ফোরকের যে শ্রেণী বিন্যাস করা হয়েছে তার ক্রম অনুসারে আমরা একটু দেখি যে কি কিভাবে সেই আগুনগুলোকে আমরা নির্বাপন করতে পারি। আচ্ছা, প্রথম শ্রেণী যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে আগুন লাগার সাথে সাথে বিস্ফোরণ শুরু হয়ে যায়। তো আগুনের প্রাথমিক পর্যায়ে যদি নির্বাপনের চেষ্টা করা হয় তবে আগুন বাড়তে পারবে না। এটা নট অনলি এক্সপ্লোসিভ ফায়ার বাট অলসো এনি কাইন্ড অফ ফায়ারের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। প্রাথমিক আগুনের শুরুতেই যদি আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে কি হবে? সেই আগুনটা আর বাড়তে পারবে না। আগুনে পৌঁছে অগ্নি নির্বাপক কর্মকর্তার প্রধান কর্তব্য হবে এমন ব্যবস্থা গ্রহণ করা যাতে আগুন সামান্য বিস্ফোরকে ছড়িয়ে পড়তে না পারে। একেবারে ফার্স্ট যে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে যে আগুন যেখানে লেগেছে যাতে আগুনটা সেখানে সীমাবদ্ধ থাকে, এই জায়গা থেকে যাতে আর কোথাও ছড়িয়ে যেতে না পারে। অগ্নি নির্বাপনে নিয়োজিত কর্মীদের নিরাপত্তার দিকটাও দেখতে হবে। আমার যারা ফায়ার ফাইটার আছে, যাদেরকে আমি লিড করছি, তাদের নিরাপত্তার বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে, আমাকে অলসো ক্যালকুলেট করতে হবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে আমাদের নিজেদের নিরাপত্তার দিকে। অগ্নি নির্বাপন কাজ অবশ্যই আড়াল থেকে করতে হবে। বিস্ফোরকের আগুনের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যে অবশ্যই আড়াল থেকে করতে হবে। সরাসরি সরাসরি যে কোনো বিস্ফোরক পদার্থের আগুনে কাজ করা যাবে না। আমাদের একটা সামনে শেল্টার থাকবে, শেল্টার থেকে পাশে দিয়ে আমি আগুন নির্বাপন করব, যাতে যদি ওখান থেকে কোনো বিস্ফোরণ হয় সেটার দ্বারা যাতে আমার কোনো কর্মী বা আমি নিজে আহত না হয়। এখানে যারা এছাড়া কি করতে হবে, যারা যে এক্সপার্ট আছে, এক্সক্লুসিভ এক্সপার্ট আছে, তাদের পরামর্শ মেনে চলতে হবে। বিস্ফোরকের পরিমাণ দেখে নির্বাপন কাজ করতে হবে। আসলে কি পরিমাণে ওখানে বিস্ফোরক আছে সেটাও আমাকে অলসো ক্যালকুলেট করতে হবে, করে তারপরে আমাকে কাজ করতে হবে। এই জাতীয় যে বিস্ফোরক যেখানে মজুত করা হয় তার আশপাশে অন্তত 25,000 গ্যালন পানির মজুদ থাকতে হবে, যাতে হাইড্রেন্ট বা পাম্পের সাহায্যে সাথে সাথে আমরা ওই আগুনে হাই ভেলোসিটি প্রয়োগ করে কাজ করতে পারি। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর আগুন। এ শ্রেণীর বিস্ফোরক তৈরির কারখানা বা দালানে আগুন লাগলে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর বিস্ফোরক তৈরির কারখানা বা দালানে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়বে এবং প্রচন্ড ভাবে জ্বলতে থাকবে। মনে রাখতে হবে যেন পার্শ্ববর্তী স্থানে আগুন ছড়িয়ে না পড়ে। চারদিক থেকে প্রচুর পানি দিয়ে আগুন নির্বাপন করতে হবে। দ্বিতীয় শ্রেণীর বিস্ফোরকে যদি আগুন লাগে তাহলে ওই একই কথা, যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে এবং যত সম্ভব চারদিক থেকে আমাদেরকে অ্যাটাক করে এই আগুন নির্বাপন করতে হবে। তৃতীয় শ্রেণী হচ্ছে প্রাথমিক পর্যায়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে আগুনের ব্যাপকতা রোধ করা যায় সম্ভব। স্বাভাবিকের ক্ষেত্রে একই কথা, প্রাথমিক পর্যায়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে আগুনের ব্যাপকতা রোধ করা সম্ভব। এ শ্রেণী আগুনের ঘন্টা বাজিয়ে সকলকে সতর্ক করে দেওয়া যায়। যদি
বিস্ফোরকের কোথাও আগুন লাগে, তাহলে আমাদের যে অ্যালার্মিং সিস্টেম আছে, এই অ্যালার্মিং সিস্টেমের সাহায্যে সবাইকে সতর্ক করে দিতে হবে। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় লোকজন যাদেরকে এখানে প্রয়োজন নাই, সেই সমস্ত লোকজনদেরকে ইভাকুয়েট করে নির্দিষ্ট সেফ জোন এলাকায় নিয়ে যেতে হবে। আগুন ছড়িয়ে পড়লে উঁচু স্থানের আড়াল থেকে অগ্নি নির্বাপন করতে। যদি এই আগুনটা ছড়িয়ে পড়ে, তাহলে যথাসম্ভব উঁচু স্থান থেকে, যে লেভেলে আগুন লেগেছে তার থেকে উপরের দিকে কোনো কিছু আড়াল নিয়ে, শেল্টার নিয়ে আমাদেরকে এই আগুন নির্বাপন করতে হবে। চতুর্থ শ্রেণীর আগুনের প্রাথমিক পর্যায়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে আগুনটা ছড়িয়ে পড়তে না পারে। আগুনে যেহেতু ব্যাপক বিস্ফোরণের আশঙ্কা নেই, সেহেতু পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। চতুর্থ শ্রেণীতে যে ক্যাটাগরি করেছিলাম তার ভিতরে বলা হচ্ছিল যে এইটা ব্যাপক বিস্ফোরণের আশঙ্কা নেই, ব্যাপকভাবে বিস্ফোরণ হবে না। যেহেতু এক্সপ্লোশনের আশঙ্কা নাই, এ কারণে আমাদেরকে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। অগ্নি নির্বাপনের সময় ব্রিদিং অ্যাপারেটাস করে নিতে হবে, কারণ এ শ্রেণীর বিস্ফোরক আগুনে ঘন ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস উৎপন্ন করে। চতুর্থ শ্রেণীর যে আগুন, এই আগুনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিস্ফোরণের সম্ভাবনা কম থাকে, দীর্ঘক্ষণ জ্বলার পরে এটা জ্বলতে থাকে, তবে বিস্ফোরণের সম্ভাবনা খুবই কম। তবে এটা কি করে, এই চতুর্থ শ্রেণীর আগুনে যেটা হবে সেটা হচ্ছে ঘন ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস উৎপাদন করে। তো যেহেতু ঘন ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস হয়, এজন্য আমাদের নিজেদের সেফটির জন্য আমাদেরকে অবশ্যই ফায়ার স্যুট এবং হচ্ছে ব্রিদিং অ্যাপারেটাস পরিধান করতে হবে। পঞ্চম শ্রেণীর আগুনে হচ্ছে বিস্ফোরণে ব্যাপক বিস্ফোরণ হয় না। যদি আমরা আমাদের পঞ্চম ক্যাটাগরির এই এক্সপ্লোসিভ হয়, তাহলে এখানে ব্যাপক আকারে বিস্ফোরণ হয় না। অগ্নি নির্বাপক কর্মীগণকে নিরাপত্তা পোশাক ও ব্রিদিং অ্যাপারেটাস পরে আগুন নির্বাপন করতে হবে, কারণ এ শ্রেণীর বিস্ফোরকে বিষাক্ত গ্যাস রয়েছে। ওভারঅল যে কথা সেটা হচ্ছে এখন যে কোনো আগুনে আমাদেরকে আমাদের যে নিরাপত্তা স্যুট বা ফায়ার স্যুট এবং ব্রিদিং অ্যাপারেটাস মাস্ট। কারণ আমি যেখানে কাজ করছি সেখানে আগুন লাগার কারণে কি ধরনের গ্যাস তৈরি হচ্ছে বা ধোঁয়া তৈরি হচ্ছে সেটা আমার কাছে আননোন থাকে। আর এখানে টক্সিসিটি অর্থাৎ হচ্ছে বিষাক্ত গ্যাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই কারণে সকল ক্ষেত্রেই যে কোনো আগুনের ক্ষেত্রে আমাদের ব্রিদিং অ্যাপারেটাস ব্যবহার করে কাজ করা উত্তম। আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর বিস্ফোরকের কার্ট্রিজ, সেল ইত্যাদি থাকে। তো কার্ট্রিজ বা সেল যেখানে থাকে সেখানে বিস্ফোরণের সম্ভাবনা বেশি থাকে। তো যদি এই কার্ট্রিজ বা সেল জাতীয় কোথাও আগুন লাগে, তাহলে সেখানে কি করতে হবে, প্রচুর পানি দিয়ে আগুন নেভাতে হয়, দেয়াল বা কোনো কিছু আড়াল থেকে নির্বাপন করতে হয়। যে সমস্ত অনাবশ্যক লোকজন থাকে সেগুলোকে সরিয়ে দিতে হবে, পানির জেট ব্যবহার করা সম্ভব নয়। যদি আপনার কার্ট্রিজ বা সেল জাতীয় আগুন লাগে, তাহলে সেখানে আমাদের কি করতে হবে, জেট ব্যবহার করা যাবে না, সেখানে স্প্রে বা ফগ আকারে আগুন নির্বাপন করতে হবে। সপ্তম শ্রেণীর আগুন হচ্ছে যেসব প্যাকেজে আগুন ধরেছে তা পানি স্প্রে দিয়ে নেভাতে হবে।
নির্বাপনকালীন নিরাপত্তা পোশাক পরিধান এবং ব্রিদিং অ্যাপারেটাস পরে নিতে হবে। মনে রাখতে হবে এ শ্রেণী বিস্ফোরক দাহ্য বিষাক্ত ও ক্ষারক, অর্থাৎ সপ্তম শ্রেণীর যে বিস্ফোরক গুলো আছে সেগুলো হচ্ছে তিনটা ক্যারেক্টারিস্টিক তাদের। একটা হচ্ছে দাহ্য, বিষাক্ত, ক্ষারক। আগুন বিস্তার লাভ করলে কোনো কিছুর আড়াল থেকে অগ্নি নির্বাপন করতে হবে, অনাবশ্যক লোকজনকে সরিয়ে দিতে হবে। তো সব ক্ষেত্রে মোটামুটি একই একই রকমের কথা, অর্থাৎ এই যে কিছু কিছু বিস্ফোরক আছে যেগুলো শুধু বিস্ফোরণ ঘটায়, কিছু বিস্ফোরক আছে যেগুলো বিস্ফোরণ ঘটায়, বিষাক্ত গ্যাসের সৃষ্টি করে, গণধোঁয়ার সৃষ্টি করে। আবার কিছু বিস্ফোরক আছে যেগুলো হচ্ছে অতি দাহ্য এবং বিষাক্ত এবং ক্ষারক। তো এই মূলত এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা আছে। তবে সকল ধরনের বিস্ফোরকের আগুনে আমার পিপিই এবং ব্রিদিং অ্যাপারেটাস পরা সবচেয়ে উত্তম। আচ্ছা, ক্লাস 8 আছে হচ্ছে আগুন লাগার সাথে সাথে ব্যবস্থা করবে, আগুন ছড়াতে পারে না। শ্রেণীর বিস্ফোরকে আগুন লাগার সাথে সাথে ঘন্টা বাজায় সবাইকে সতর্ক করে দিতে হবে। অপ্রয়োজন লোককে কমপক্ষে 500 গজ দূরে সরে যেতে হবে। প্রচুর পানি দিয়ে আড়াল থেকে আগুন নির্বাপন করতে হবে। এসব আগুনে ব্রিদিং অ্যাপারেটাস ও পূর্ণ নিরাপত্তা পোশাক ব্যবহার অপরিহার্য। তো আজকে মোটামুটি যে বিস্ফোরকের আগুন, সেই আগুনে আজকে এই ছিল আমাদের আলোচ্য বিষয়। আমাদের আলোচ্য বিষয়ের ভিতরে যেগুলো আমরা জানতে পারলাম সেগুলো হচ্ছে যে বিস্ফোরক পদার্থ কি, বিস্ফোরক পদার্থের কোথায় কোথায় ব্যবহার করা হয়, বিস্ফোরক পদার্থের শ্রেণী, কোন কোথায় কোথায় এই বিস্ফোরক গুলো ব্যবহার করা হয়, এর বৈশিষ্ট্য কি, এবং হচ্ছে শ্রেণী অনুযায়ী যে 8টা ক্যাটাগরিতে বিস্ফোরককে ভাগ করা হয়েছে, এই 8টা ক্যাটাগরি অনুযায়ী অগ্নি নির্বাপন পদ্ধতি ও কৌশল। এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। যদি এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে সবার কামনা করে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ক্লাস এখানে শেষ করছি। স্যার আপনাকে ঈদুল আজহার অশেষ থাকবে, ঈদ শুভেচ্ছা থাকবে স্যার। আপনিও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন স্যার। ফি আমানিল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করি। জি স্যার। বাংলাদেশের জন্য অংশ দোয়া করি যেন দেশটা ভালো থাকে। দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। জি স্যার। জি বাংলাদেশ যেন স্যার। একটা সেফ এবং সিকিউর বাংলাদেশ হয়।